তাহলে আমাদের লেসন 1-এ রয়েছে একটি টেক্সট, যেটি প্যাসেজ বলবো আমরা বা কম্প্রিহেনশন। তাহলে সেটি হচ্ছে এই যে রিড দ্য টেক্সট, বলছে টেক্সটটি পড়ো। প্রথমে এখানে তারিখ দেয়া আছে একটা 15 ডিসেম্বর 2013, অর্থাৎ এই লেখাটা লেখা হয়েছে 15 ডিসেম্বর 2013 সালে। এটি আসলে একটি রয়টার্স, এই যে রয়টার্স নামক একটি বার্তা সংস্থা রয়েছে, এই বার্তা সংস্থা এটি ওয়ার্ল্ডের ফেমাস বার্তা সংস্থা, এটা আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ নিউজ চ্যানেল। তো এই রয়টার্সে এই লেখাটা বের হয়েছিল এই 2013 সালে। কারণ 2013 সালে আমাদের এই যে বিখ্যাত ব্যক্তিটি, যার ছবি আমরা একটু আগে দেখলাম বা এখনো দেখছি, এই যে নেলসন ম্যান্ডেলা, ইনি আসলে এই 2013 সালে মৃত্যুবরণ করেন। আর তার মৃত্যুবরণের সময় এই রয়টার্স নামক যে বার্তা সংস্থাটি রয়েছে, তারা এই লেখাটা বের করে, তাদের নিউজের মধ্যে লেখাটা বের হয়। সেই লেখাটা আমাদের এই টেক্সট বুকের মধ্যে রয়েছে। এখানে আমরা নেলসন ম্যান্ডেলার এক জীবনীও জানবো ছোট করে, এবং নেলসন ম্যান্ডেলার কিছু গুরুত্বপূর্ণ উক্তি, তার লাইফের মোটো, তার উদ্দেশ্য কী ছিল, তার সংগ্রামের অনেক কিছু জানতে পারবো এই প্যাসেজের ভিতরে। তাহলে চলো আমরা প্যাসেজটা পড়া শুরু করি। এখানে বলা আছে জোহান্সবার্গ, রয়টার্স। তাহলে এই রয়টার্সের যে হেড অফিস জোহান্সবার্গ, এখান থেকে তাহলে এই সংবাদটা ছাপানো হলো। সেই সংবাদটাতে কি বলা হচ্ছে দেখো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles means শিকল of apartheid to a multiracial democracy। সেন্টেন্সগুলো একটু বড়, তাই আমি কমা অথবা একটা সেন্টেন্সকে দুবার তিনটা ভাগ করে বাংলাগুলো বলবো তোমাদের সুবিধার্থে। তাহলে এখানে বলেছে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছিল, মানে পরিচালনা করেছিল, ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্থিড। অ্যাপার্থিড বলতে বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে বৈষম্য, ধনী গরিবের যে বৈষম্য, তাহলে এই বৈষম্যের শিকল থেকে তিনি গাইড করেছেন সাউথ আফ্রিকাকে। কোথায় গাইড করলেন? টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। এটা হলো একটা বহুজাতিক গণতন্ত্রের দিকে তিনি এই সাউথ আফ্রিকাকে পরিচালিত করেছিলেন, সাউথ আফ্রিকাকে ধাবিত করেছিলেন। তাহলে সাউথ আফ্রিকায় একটা সময় বর্ণ বৈষম্য একেবারে চরমে উঠেছিল, অর্থাৎ কালো সাদার যে বর্ণ বৈষম্য, তখন শাসন ক্ষমতায় ছিল সাদা পিপল, হোয়াইট যাদের কালার গায়ের, তারা ছিল শাসন ক্ষমতায়। তাহলে তখন তারা এখানে করতো কি, অ্যাপার্থিড, বর্ণ বৈষম্য করতো সাদা আর কালোর মধ্যে। আর এই যে শৃঙ্খল, এই বৈষম্যের যে শৃঙ্খল, তাহলে এই শৃঙ্খল থেকে আমাদের নেলসন ম্যান্ডেলা তিনি সাউথ আফ্রিকাকে মুক্ত করেছেন। মুক্ত করে তিনি বহুজাতিক একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সাউথ আফ্রিকায়। অ্যাজ অ্যান আইকন অফ পিচ অ্যান্ড রিকনসিলিয়েশন হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে তিনি হচ্ছেন একজন আইকন। আইকন মানে প্রতীক। কিসের প্রতীক তিনি? তাহলে পিচ শান্তির, রিকনসিলিয়েশন শান্তির, তাহলে শান্তির যিনি প্রতীক হিসাবে তিনি স্ট্রাগল করেছেন কিসের বিরুদ্ধে? ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য যুদ্ধ করেছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে। তাহলে এই যে নেলসন ম্যান্ডেলা, তেনার যে অবদানটা, তেনার যে আত্মত্যাগ, 27 বছরের কারাবরণ জীবন, এই জীবনটা শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার ব্ল্যাক পিপলদেরকে একটা মুক্তি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে এমন না, এটা ওয়ার্ল্ডের অনেক দেশেই এই নেলসন ম্যান্ডেলার যে আন্দোলনের প্রভাবটা, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ডমিনেশনটা, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তার এই আন্দোলনের ফলাফলটা পাওয়া গেছে। অর্থাৎ তিনি শুধুমাত্র সাউথ আফ্রিকান লিডার ছিলেন এটা বলা যাবে না, তিনি ছিলেন একজন ওয়ার্ল্ড লিডার। তারপরে কি হলো দেখো, ইম্প্যারিজন ফর নিয়ারলি 3 decades, ডিকেটস মিনস হচ্ছে দশক, বলছে প্রায় 30 বছর, 3 decades, তার মানে 3টা 10,
প্রায় 30 বৎসর, 27 বৎসর বলতে প্রায় 30 বৎসর বোঝাচ্ছে, যে তিনি প্রায় 30 বৎসর ছিলেন ইমপ্রিজন্ড। ইমপ্রিজন্ড মানে তিনি ছিলেন কারাবন্দী ছিলেন, কারাগারে তিনি বন্দী ছিলেন। তার যে কারাগারটা ছিল সেটা ছিল রোবেন আইল্যান্ড। এই রোবেন আইল্যান্ডের কারাগারে তিনি ছিলেন। তো তারপরে কি হলো দেখো, ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। তার কারাবরণের উদ্দেশ্যটা হচ্ছে যে হোয়াইট কালার পিপল যারা ছিল তারা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা সাউথ আফ্রিকাকে তখন শাসন করত। তাদের যে রুলস রেগুলেশনস ছিল এদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এই অপরাধে তাকে তাহলে কারাবরণে থাকতে হয়েছিল প্রায় 30 বছর। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। তাহলে ম্যান্ডেলা তার যে লোকজন ছিল এই লোকজনগুলোর ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি। তার যে দক্ষিণ আফ্রিকার কালো পিপলগুলো ছিল যাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাদের মুক্তির জন্য তিনি কখনো, যে তার আন্দোলন এটাতে কখনো তিনি বাধাগ্রস্ত বা তিনি কখনো থেমে যাননি, তিনি কখনো হতাশ হননি, কখনো ভয় পাননি। হ্যাঁ, তিনি সবসময় তিনি সাহসী ছিলেন এই আন্দোলনের ব্যাপারে। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। তাহলে তিনি এই যে অ্যাপার্থিড মানে বর্ণবৈষম্য, এই বর্ণবৈষম্যটা তিনি শেষ করার জন্য তিনি যে বদ্ধপরিকর ডিটারমাইন্ড ছিলেন যে বর্ণবৈষম্য তুলে ফেলবেন তিনি, সাদা কালোর যে বৈষম্য এটা থাকবে না। তেনার মূল মন্ত্র ছিল অল ম্যান আর ইকুয়াল, তাই না, সব মানুষ সমান। তো এই মূল মন্ত্রগুলো কিন্তু আমরা আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকার একজন বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন, তেনার মধ্যে পাবো। এরকম আরো অনেক মনীষী রয়েছেন, যেনারা বিখ্যাত রাজনীতিবিদ রয়েছেন, যেনারা এই একই বক্তব্য দিয়েছেন যে অল ম্যান আর ইকুয়াল, সব মানুষ সমান। তো এই জিনিসটা আমাদের নেলসন ম্যান্ডেলা করেছেন, এবং এটা করতে গিয়ে তিনি কখনো তিনি হতাশ হননি। তিনি এখানে একটা কৌশল অবলম্বন করেছেন। তিনি সিভিল ওয়ার, যেটা এই যে যুদ্ধ বা মারামারি, এটাকে তিনি বাদ দিয়ে তিনি গান্ধী, যেটা ইন্ডিয়ান আমাদের যে গান্ধীজি ছিলেন মহাত্মা গান্ধী, তিনি যেমন অহিংস আন্দোলন করতেন সবসময়, তিনি মারামারি কাটাকাটি এগুলো ভাবে আন্দোলন করতেন না, তিনি অহিংস আন্দোলন করতেন। তো নেলসন ম্যান্ডেলা কিন্তু এই যে অ্যাপার্থিড বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, কিন্তু তিনি ইচ্ছে করলেই পারতেন সেটা সশস্ত্র যুদ্ধে যেতে, কিন্তু তিনি ওরকম না করে তিনি কৌশলে, তিনি বুদ্ধি দিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে তার যে সম্মানবোধ ছিল, তার যে কারিশমা ছিল, কৌশল ছিল, এই কৌশলটা কিন্তু আসলে কৌশলের মাধ্যমে সে কিন্তু গোটা পৃথিবীর থেকে হেল্প পেয়েছিল। তার যে কারামুক্তি, যেটা আমরা জানি 1990 সালে তার কারামুক্তি হয় দীর্ঘ 27 বৎসর পর। তিনি 1963 সালে কারাবরণ করেছিলেন, এবং তিনি ওই যে রোবেন আইল্যান্ড নামক জায়গায় কারাগারে তিনি 27 বৎসর ছিলেন, এবং তিনি 1990 সালে তিনি বেরিয়ে আসেন। এই বেরিয়ে আসাটা কিন্তু আসলে তার শুধুমাত্র সাউথ আফ্রিকান পিপল যারা তার অনুসারী ছিলেন তাদের আন্দোলনের কারণে হয়েছে এমন না। এটা কিন্তু গোটা পৃথিবীর একটা চাপ ছিল সাউথ আফ্রিকার উপরে। পৃথিবীর অন্য অন্য যে দেশগুলো রয়েছে তাদের চাপ ছিল যে নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করে দেয়া হবে, মুক্ত করে দেয়া হোক, এই ব্যাপারে চাপ ছিল। তাহলে এটা তিনি কিন্তু তার কারিশমা, তার কৌশল দিয়ে কিন্তু তিনি বিশ্ব নেতাদের মন জয় করেছেন। তার কর্মকাণ্ডের কারণে তিনি সবার কাছে একজন গ্রহণযোগ্য পার্সন হয়েছিলেন। তাহলে আমরা চলে যাচ্ছি এবার পরের পেজে, লেসন 1-এ রয়েছি। এখন আমরা এই পেজটাতে দেখবো আমরা আসলে এটি পুরোটাই হচ্ছে আসলে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লেখা। এইটুকুই আমাদের এই লেসন 1-এর টেক্সটটুকু, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। এখানে বলেছে আই হেট রেস ডিসক্রিমিনেশন। বলছে আমি এই যেটা বর্ণ বৈষম্যে, যেটা এই যে বর্ণের বৈষম্য, জাতিগত বৈষম্য, এটাকে আমি ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, গভীরভাবে ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এই বর্ণ বৈষম্যের সমস্ত নিয়ম নীতি, গঠনতন্ত্র সবকিছুকেই আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। তিনি বলছিলেন যে আমি আমার পুরো জীবনটাতেই এটার বিরুদ্ধেই আমি যুদ্ধ করেছি। কিসের বিরুদ্ধে তাহলে? সেটা হচ্ছে এই যে রেস ডিসক্রিমিনেশন, অর্থাৎ বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। তারপরে তিনি বলছেন
আই উইল ফাইট ইট নাও, আমি এখনো এটা যুদ্ধ করছি, অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই লাইফ অফ মাই ডেজ। বলছে আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই ফাইটটা, এই যুদ্ধটা করে যাব। তিনি এরকম ডিটারমিনেশন ছিল তার মধ্যে। এটা কে বলেছেন? স্বয়ং ম্যান্ডেলা বলেছে। ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1914, তিনি 1990 সালে কারা থেকে মুক্ত হয়ে তিনি 1994 সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি ছিলেন প্রথম ব্ল্যাক পিপল প্রেসিডেন্ট। তো তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে তার বক্তব্যে এই কথাটা বলেছেন যে আমি সারা জীবন আমার লাইফের সময়টা পুরোটাই যুদ্ধ করেছি এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, এবং এটা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব। অর্থাৎ তিনি প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি মনে করেছেন যে না, এখনো যুদ্ধটা শেষ হয়নি, এই যুদ্ধ তিনি করে যাবেন। তার মধ্যে এই ডিটারমিনেশন তখনও ছিল। দেখো তারপরে কি বলছেন আরেকটা কথা তিনি, দেখো, দ্য টাইম ফর দ্য হিলিং অব দ্য উন্ডস, হিলিং অব দ্য উন্ডস, তিনি বলছেন যে এটা হলো সময়, যে সময়টা কোন সময়? উন্ড মানে আহতদের শুশ্রূষা যেমন করা হয়, যুদ্ধক্ষেত্রে যারা আহত হয় তাদের যখন ক্যাম্পে নিয়ে এসে তাদেরকে মেডিসিন প্রয়োগ করার মাধ্যমে সুস্থ করার যে অর্থাৎ ট্রিটমেন্ট করা হয়। নেলসন ম্যান্ডেলা বলতেছে যে আমি এখন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, তার মানে এখন আমি এই যে ব্ল্যাক পিপল যারা ছিল দীর্ঘদিন, তাদের যে ক্ষত, এই ক্ষতটা এখন আমি তাহলে কি করবে? হিলিং মানে এটাকে শুশ্রূষা করবে, অর্থাৎ ক্ষতটা তিনি দূর করে ফেলবেন। তিনি কালো আর সাদার বৈষম্যটাকে আর রাখবেন না। এই বক্তব্যটা তিনি কিন্তু দিচ্ছেন আফটার বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে। তাহলে তিনি বলছেন এটাই সে সময় চলে এসছে, মানে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, এখন তার হাতে ক্ষমতা, তিনি এখন আইনের মাধ্যমে এটাকে দূর করবেন, এই ডিসক্রিমিনেশন, বৈষম্যটাকে তিনি দূর করবেন। তারপরে কি বলছে দেখো, দি মোমেন্ট টু ব্রিচ দ্য চেজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাহলে ব্রিজ মানে আমরা জানি সেতু, আর চেজম মানে হচ্ছে ফাটল। এই ফাটলটা দেখা যায় যে যখন দেখা যাচ্ছে আমাদের প্রচন্ড খরা রোদ, তখন আমরা দেখি মাটির মধ্যে আবাদি জমিগুলোতে মাটিতে ফাটল ধরে, তো এই ফাটলটা বোঝা যায়। তাই ইনি বলছেন যে এই যে বৈষম্যের যে ফাটল, কালো আর সাদার বৈষম্যের যে ফাটল, এই ফাটলটা এখন কি করবেন? তিনি সেতু বন্ধন করে দেবেন, ব্রিজ করে দেবেন। দ্যাট মানে তিনি আইন করবেন। এই আইনের মাধ্যমে তিনি কালো আর সাদার যে ফাটলটা, যেটা অনেকদিন ধরে চলে আসছে, যেটা কালো সাদাকে আলাদা করে রেখেছে, এটা তিনি দূর করবেন এখন। তাহলে তার স্বাগত বক্তব্য ছিল এই 1994 সালে প্রেসিডেন্ট হওয়ার পরে এইসব কথাবার্তা। তাহলে বুঝতেই পারছো তার উদ্দেশ্য কি ছিল। তার যুদ্ধটা, তার জীবনের যে যুদ্ধ লড়াই শুরু হয়েছে একেবারেই অল্প বয়স থেকেই, ছাত্র জীবন থেকেই, এটা কিন্তু পুরোটাই ছিল আসলে তার দক্ষিণ আফ্রিকার কালো সাদা বর্ণভেদের এই ব্রিজ তৈরি করা, অর্থাৎ বর্ণভেদটাকে দূর করা। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, বলেছে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি। বলছে অবশেষে আমরা আমাদের যে রাজনৈতিক মুক্তি সেটা অর্জন করতে পেরেছি। তাহলে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, তার মানে তার প্রেসিডেন্ট হওয়াটা বোঝাচ্ছে কি যে হোয়াইট পিপলরা ক্ষমতা ছেড়ে দিয়েছে, অর্থাৎ জনগণের রায় ছিল ম্যান্ডেলার উপরে, ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, তাই তাকে প্রেসিডেন্ট করে দিয়েছে। অর্থাৎ তাহলে পলিটিক্যাল ইমানসিপেশন, রাজনৈতিক মুক্তি হয়েছে, তিনি বক্তব্যে বলছেন। দেখো তাহলে এই কথাগুলো তার প্রেসিডেন্ট হওয়ার পরের বক্তব্য। এবারে আমরা একটু ইতিহাসে যাচ্ছি, যে দেখো ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। তাহলে 1994 সালে তিনি হলেন প্রেসিডেন্ট, তার 1 বছর আগে 1993 সালে। এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে ফর ইউর মাল্টিপল চয়েস কোশ্চেন, দ্যাট মিনস ফর ইউর এমসিকিউ কোশ্চেন। তাহলে তিনি মুক্ত হয়েছিলেন 1990 সালে। ইউ হ্যাভ টু রাইট দিস ইয়ার, বিকজ এই প্যাসেজের ভিতরে এই সালটা উল্লেখ করা নেই, 1990। তারপরে তিনি কারাবরণ করেছিলেন 27 বছর এক্স্যাক্টলি, সেটাকে এখানে 3 ডিকেডস অর্থাৎ প্রায় 30 বছরের কথা বলা হয়েছে। তারপরে তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো, তার যে কারাবরণ করেছিলেন, কারাগারের নামটা আমি যেটা বললাম একটু আগে, রোবেন আইল্যান্ড, ROBEN, রোবেন আইল্যান্ড, এটাও মনে রাখতে পারো। তাহলে তিনি কারাবরণ থেকে মুক্ত হওয়ার পর 1990 সালে মুক্ত হলেন, আর তার 3 বছর পরে তিনি পেলেন কি? নোবেল পুরস্কার।
an honor he shared with F.W.D. ক্লার্ক। তাহলে তিনি যৌথভাবে নোবেল পেয়েছিলেন F.W.D. ক্লার্ক এনার সঙ্গে। ইনি কে ছিলেন তাহলে? F.W.D. ক্লার্ক ছিলেন তৎকালীন অর্থাৎ 90 সালে যখন নেলসন ম্যান্ডেলাকে ছেড়ে দেওয়া হলো, কারাগার থেকে মুক্ত করে দেওয়া হলো, এই F.W.D. ক্লার্ক ইনি কিন্তু একজন হোয়াইট পিপল প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু তিনি এই নেলসন ম্যান্ডেলার যে দাবিগুলো আছে এই দাবিগুলো মেনে নিয়ে তিনি কিন্তু তাকে মুক্ত করেছিলেন, এই F.W.D. ক্লার্ক। এই কারণেই কিন্তু তেনাকেও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল একসঙ্গে। তাহলে দেখো বৈষম্যটা নোবেল কমিটিও বৈষম্য দূর করে দিয়েছিল। নেলসন ম্যান্ডেলা একজন ব্ল্যাক পিপল ছিলেন আর F.W.D. ক্লার্ক ছিলেন একজন হোয়াইট পিপল। দুজনকে তেনারা একসঙ্গে পুরস্কৃত করেছেন, কারণ দুজনেরই অবদান আছেন। এই F.W.D. ক্লার্ক ইনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, যদি ইনি ছেড়ে না দিতেন তাহলে নেলসন ম্যান্ডেলা মুক্ত হতে পারতো না তখন, কারণ তখন তো প্রেসিডেন্ট ছিলেন ইনি F.W.D. ক্লার্ক। এই জন্যই এনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এই যে বলেছে দেখো, দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years earlier and negotiated the end of apartheid। তার মানে ইনি ছিলেন একজন হোয়াইট সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট, এবং তিনি তাহলে 3 বছর আগে অর্থাৎ 90 সালে ছেড়ে দিয়েছিলেন এই নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে, এবং আলোচনার মাধ্যমে এই বর্ণ বৈষম্যটা, অ্যাপার্থিড বর্ণ বৈষম্য, নেগোশিয়েট মানে আলোচনা করা, তার আলোচনার মাধ্যমে বর্ণ বৈষম্যটা দূর করার জন্য তিনি বসেছিলেন। তার এই জন্যই কিন্তু আসলে এই দুজনেই নোবেল পুরস্কার পেয়েছিলেন 1993 সালে। এটা হচ্ছে ইন দ্য ফিল্ড অফ পিচ, শান্তির ক্ষেত্রে। তারপরে আমরা যাচ্ছি পরের প্যারায়। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ human dignity in the face of challenges ranging from political repression to AIDS। তাহলে এখানে বলেছে যে নেলসন ম্যান্ডেলা, আমি যেটা তোমাদের আগেই বলেছি যে নেলসন ম্যান্ডেলা তিনি শুধু দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বা নেতা ছিলেন এমন না, তিনি ছিলেন একজন ওয়ার্ল্ডের একজন বিখ্যাত পার্সন, একজন বড় একজন ব্যক্তি হিসাবে ভূমিকা রেখেছিলেন। তিনি ভূমিকা রেখেছিলেন তাহলে হিউম্যান ডিগনিটি, যেটা মানবতা, মানবিকতা, সব মানুষ সমান আমরা, এই জিনিসটাকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য তিনি অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এবং এই পলিটিক্যাল থেকে শুরু করে একেবারে রোগবালাই পর্যন্ত, এই যে এইডসের মতো মহামারী রোগ, মানে এগুলো এই ক্ষেত্রগুলোতে তার ভূমিকা ছিল। অর্থাৎ তিনি ছিলেন সবসময় মানবতার পক্ষে, কিভাবে মানবতাটাকে রক্ষা করা যায়, মানবতার জয়গান গিয়েছেন তিনি। পুরো ওয়ার্ল্ডের একজন বিখ্যাত ব্যক্তি পরিণত হয়েছিলেন এই নেলসন ম্যান্ডেলা। তারপরে কি হলো, হি ফরমারলি লেফট পাবলিক লাইফ ইন জুন 2014। এই সালটা মনে রাখতে হবে তোমাদের। তিনি 2004 সালে দেখো স্বেচ্ছায় তিনি প্রেসিডেন্ট পদটা ছেড়ে দিলেন। তিনি ইচ্ছা করলে তার আজীবন প্রেসিডেন্ট থাকতে পারতেন। তো তিনি এরকম ক্ষমতার লোভ তার মধ্যে ছিল না। তিনি একজন প্রকৃত নেতা ছিলেন, যিনি শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার শুধু নয় সারা পৃথিবীর নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে যিনি দাঁড়িয়েছিলেন। তেনার ক্ষমতার কোনো লোভ ছিল না, কিন্তু তিনি ক্ষমতা গ্রহণ করার পরেও ক্ষমতাটি অতি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিয়েছিলেন। দিয়ে 2004 সালে তিনি কিন্তু 86 বছর, তার যে 86 বছর বয়সে তার যে জন্মদিন ছিল, সেই জন্মদিনের মাধ্যমে তিনি ঘোষণা করে দিলেন যে ডোন্ট কল মি, যে এই যে সাউথ আফ্রিকার লোকজন, এখন তোমাদেরকে আমি একটা সুন্দর জীবনযাপন পদ্ধতি দিয়ে দিয়েছি, আমি আইন করে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে বৈষম্য দূর করে দিয়েছি, তার মানে এখন তোমরা আমাকে আর ডেকো না। তাহলে তোমরা নিজেরাই নিজেদের পরিশ্রম করে করে তোমরা সুন্দরভাবে বসবাস করো এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাও। তার মানে তার মধ্যে কোনো লোভ ছিল না, ক্ষমতার লোভ ছিল না, অর্থকড়িরও কোনো লোভ ছিল না। আই উইল কল ইউ, বলছে ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার। হ্যাঁ, কিন্তু তিনি যদিও 2004 সালেই তিনি নিজেকে আড়াল করে নিয়েছিলেন, অর্থাৎ তিনি বাকি সময়টা 2004 থেকে 2013 সাল পর্যন্ত রাজনীতি করেননি। তো এই সময়টা যদিও তিনি একাই ছিলেন, কিন্তু তারপরেও রিভার্ড পাবলিক ফিগার, মানে মানুষের প্রচুর শ্রদ্ধা ভালোবাসা, হ্যাঁ রিভার্ড, তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হয়েছেন গোটা পৃথিবীর। তারপরে কি হলো, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল with an unwavering message of freedom, respect and human rights। তাহলে তিনি যেটা
আনওয়েভিং মেসেজ। তার মানে যে মেসেজটা তিনি দিয়েছেন সেই মেসেজটা কখনোই তোমার থেমে যাওয়ার মতো মেসেজ নয়। যে মেসেজটা নিয়ে তিনি লড়াই করেছেন দীর্ঘদিন, সেটি হলো ফ্রিডম, স্বাধীনতার লড়াই, রেসপেক্ট, সম্মানবোধের লড়াই, হিউম্যান রাইটস, মানব অধিকারের লড়াই তিনি করে গেছেন তার পুরো লাইফটা জুড়ে। তারপরে কি হলো, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। এপিসেন্টার মানে কেন্দ্রবিন্দু। তাহলে তিনি এখন আমাদের সময়ের কেন্দ্রবিন্দু। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়ার এভার ইউ আর। এই কথাটা বলছেন একজন বিখ্যাত রাইটার। ইনি যে সাউথ আফ্রিকান একজন রাইটার, ইনি একজন নোবেল লরিয়েট ছিলেন, নোবেল পুরস্কার পেয়েছেন ইনি সাহিত্যে। এনার নাম হচ্ছে এই যে ন্যাডিন গর্ডিমার। এই নাদিম গর্ডিমার ইনি একজন বিখ্যাত রাইটার ছিলেন সাউথ আফ্রিকার, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি বলছিলেন যে হি ইজ দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। তিনি আমাদের বর্তমান সময়ের কেন্দ্রবিন্দু। শুধুমাত্র আফ্রিকা নয়, এটা তুমি যে পৃথিবীর যেখানেকার হও না কেন, কিন্তু নেলসন ম্যান্ডেলা তোমারও কথা বলেছে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলার আপিলটা ছিল ইউনিভার্সাল। সারা পৃথিবীর সমস্ত নিষ্পেষিত মানুষরা নেলসন ম্যান্ডেলা, তাদের সবার নেতা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তারপরে কি হলো দেখো, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। বলছে যে বৎসরগুলো 27 বৎসর তিনি এই কারাগারে, নির্জন কারাগারে তিনি পার করেছিলেন, এই কারাগারে পার করার কারণে তিনি হয়েছেন একজন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একজন রাজনৈতিক কয়েদি, বন্দী। দীর্ঘদিন, এত দীর্ঘদিন আর কোনো নেতা কারাবরণে ছিলেন না। অ্যান্ড এ লিডার অফ মিথিক স্টেচার, অর্থাৎ তিনি ছিলেন ওই মিথিক্যাল দেবদেবী যেমন ছিল আগের আমলে, অনেক পুরাতন আমলের কথা। তখন কিন্তু মানুষজন দেবদেবীর উপরে বিশ্বাস করত যে দেবদেবতারা তাদেরকে রক্ষা করছে বিভিন্ন বিপদ আপদ থেকে। তো আসলে নেলসন ম্যান্ডেলা একজন মিথিক্যাল ফিগার, অর্থাৎ দেবদেবীর মতো মানে আশীর্বাদ হয়ে এসেছেন মানবতার জন্য। তিনি মানবতার পক্ষে লড়াই করে গিয়েছিলেন। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রি বর্ডার্স। বলছে তার দেশ হোক আর দেশের বাইরের হোক, তারপরে তিনি গোটা ওয়ার্ল্ডের ফেমাস ব্যক্তি ছিলেন। তাহলে দেশ হোক আর দেশের বাইরের হোক, এখানে যারা নিষ্পেষিত ব্ল্যাক পিপল যারা ছিল, যারা গোটা পৃথিবী জুড়ে যাদের উপরে অত্যাচার করা হতো, দাস বানিয়ে রাখা হয়েছিল তাদেরকে, তাদের সবার তিনি মুক্তির কথা বলেছিলেন। চার্জড উইথ দ্য ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রেভোনিয়া, জায়গাটা মনে রাখতে হবে, রেভোনিয়া ট্রায়াল। তাহলে তাকে 1963 সালে রেভোনিয়া ট্রায়ালে তার বিরুদ্ধে বড় অপরাধ, ক্যাপিটাল অফেন্স, রাষ্ট্রদ্রোহ অপরাধ, বড় অপরাধ তৎকালীন প্রেসিডেন্ট, যে হোয়াইট কালার প্রেসিডেন্ট ছিলেন, তিনি নিয়ে এসেছিলেন এবং অভিযোগে তাকে প্রথম তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারপরে দেখো, হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। এবং তিনি অভিযুক্ত হওয়ার পর বিচারের কাঠগড়ায় যখন দাঁড়িয়েছিলেন, তখনও তার বক্তব্য দেখো, তিনি অকুত ভয়, তিনি সাহসী ছিলেন। তখনও তিনি কিন্তু সাহসের সঙ্গে কথা বলছেন। তিনি কি বলতেছেন দেখো জজের উদ্দেশ্যে, ডিউরিং মাই লাইফ টাইম, বলছে আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডিসাইডেড মাই সেলফ টু দিস স্ট্রাগল অফ দি আফ্রিকান পিপল। বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবদ্দশায় আমি আফ্রিকান পিপলদের পক্ষে লড়াই করে যাব। আই হ্যাভ চেরিশড, উপরের লাইন, আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন। বলছে এই যে সাদাদের যে বৈষম্য, যে ডোমেইন করে রাখছে, হ্যাঁ, তার মানে তোমার দাস করে রাখছে কালোদেরকে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ। তিনি ডগে দাঁড়িয়ে বলছেন, তিনি একজন আসামি, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি, তার অনেক বড় সাজা হবে এটা তিনি জানতেন। তারপরেও তিনি অকুত ভয়ে কথাগুলো বলে যাচ্ছেন, যেটা আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন যখন তার মৃত্যুর জন্য কবর খোঁড়া হলো পাকিস্তানের সেই কারাগারে স্বাধীনতা যুদ্ধের সেই বছরটাতে 1971। তিনি কবর দেখে বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান কবরকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না, তোমরা আমার মৃত্যুর পরে লাশটা আমার বাংলার মানুষকে দিয়ে দিও। তার মানে তার সাহসটা কত ছিল, মৃত্যুকে ভয় পায় না এমন কে আছে। কিন্তু এনারা আসলে মৃত্যুকেও জয় করেছেন। নেলসন ম্যান্ডেলা, শেখ মুজিবুর রহমান, তেনার সামনে মৃত্যু দেখার পরেও তেনারা থামেননি। কি বলছেন তাহলে, আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন। বলছে এই যে ডমিনেশন মানে ব্ল্যাকদেরকে যে হোয়াইটরা ডমিনেট করত, তারা যে দাস বানিয়ে রাখতো, এটার বিরুদ্ধে আমার এই যুদ্ধ। আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি
ইন হুইচ অল পারসনস লিভ টুগেদার, এটাই মেইন কথা ছিল। যে চেরিস্ট মানে আমি মনে মনে স্বপ্ন দেখি, এক কথায় কল্পনা করি, স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি এমন একটা সোসাইটি যেখানে সে সোসাইটিতে সব মানুষ সমান থাকবে। দেয়ার উইল বি নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কোনো ডিফারেন্স থাকবে না। রিচ অ্যান্ড পুর, ধনী দরিদ্রের মধ্যে দেয়ার উইল বি নো ডিফারেন্স। এমন একটা সমাজের স্বপ্ন দেখি আমি। নেলসন ম্যান্ডেলা বলছেন তার কথায়। সেটা হলো কোথায়? সেটা কোর্টে দাঁড়িয়ে। তারপর কি বলছেন দেখো, ইন হারমোনি, সবাই সুখে শান্তিতে বসবাস করবে সুরের সঙ্গে। অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, সবার জন্য সমান সুযোগ সুবিধা থাকবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টে দাঁড়িয়ে এসব কথা বলছেন, তাহলে তার ভিতরে কত সাহস ছিল। তারপরে কি বলছেন দেখো, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, যে এই আদর্শ নিয়ে আমি বেঁচে আছি এবং এই আদর্শ আমি গ্রহণ করেছি, পেয়েছি, অর্জন করেছি। বাট ইফ নিডেড বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। বলছি এই আদর্শের জন্য, এই বর্ণ বৈষম্য দূর করব আমি, এই যে লড়াই আমার, এই আদর্শের জন্য যদি আমাকে জীবন দিতে হয়, আমি সেটাতেও প্রস্তুত। তার মানে তিনি কোর্টে স্বীকার করে নিলেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, আমি তো ব্ল্যাক পিপলদের পক্ষে কথা বলছি। তিনি দেখো নিজেকে বাঁচানোর জন্য নিজের পক্ষে কোনো উত্তর দিলেন না। তিনি যদি কম্প্রোমাইজ করতেন ওখানে, তাহলে কিন্তু তেনার এই 27 বছর জেলে থাকতে হতো না। কিন্তু তিনি কম্প্রোমাইজ করলেন না। তাহলে তার মতো মহৎ মানুষ আর পৃথিবীতে হয়তো আর পাওয়া যাবে না। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা। এবার অন্য কথায় আসছে যে বন্ধুরা, ম্যান্ডেলার যে বন্ধুরা ছিল স্কুল জীবনের, ভার্সিটি জীবনের, তারা তাকে অনেক অ্যাডোর, প্রশংসা করতো তার। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম ম্যাডিবা, তাকে আদর করে, পছন্দের সঙ্গে আদর করে ডাকতো ম্যাডিবা বলে। ম্যাডিবা বলতে এটা ম্যান্ডেলার ডাকনাম ছিল। তার সম্প্রদায়ের, যে সম্প্রদায়ে সে জন্মগ্রহণ করেছিল সেখানকার ম্যাডিবা, ওখান থেকে তার এই নামটা। এটা তার বন্ধুরা তাকে আদর করে ডাকতো, ভালোবেসে ডাকতো। দ্য কাম নেম বাই হুইচ হি ওয়াজ নোন, বলছে একটা শান্তির নাম, শান্ত নাম। এই নামটার মাধ্যমেই সে সবাই, আফ্রিকানরা তাকে এইভাবেই চিনত, ম্যাডিবা বলে। আর যারা পৃথিবীর মানুষ তারা জানতো তাকে নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলা তার নাম ছিল, কিন্তু তার নেলসন নামটা এই যে তার শিক্ষক দিয়েছিলেন। তারপরে লাস্ট লাইনে বলেছে, পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। তাহলে তার যে মানবতা, তার যে দয়া, তার যে ডিগনিটি, সম্মান, মর্যাদা, এগুলোকে মানুষ শ্রদ্ধা করে, মানুষ তাকে সেগুলোকে মেনে নেয়, মূল্যায়ন করে সেগুলোকে। তাহলে আমরা প্যাসেজটা পড়ে ফেললাম। এই প্যাসেজের ভিতরে আমরা দেখলাম নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য জীবনের পুরোটা নিয়ে এখানে, কারণ তার এই দীর্ঘ যে জীবন, সংগ্রামের জীবন, এটাকে এই ছোট্ট একটা প্যাসেজের মাধ্যমে শেষ করা যাবে না। তো আমাদের প্যাসেজটা এখানেই শেষ। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের বইয়ের পেজ নাম্বার 2। এটা তার প্রথম দিকের দুটো পেজ তো কভার পেজ, এই যে ইংলিশ ফর টুডে, ইট ইজ পেজ নং 2। নেক্সট আমরা পেজ নাম্বার 3-তে যাবো এবারে। তাহলে ইট ইজ পেজ নং 3। এই 3-তে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাসেজ শেষ হয়েছে। এবারে ম্যান্ডেলার উপরে, এই প্যাসেজটার উপরে, অর্থাৎ আমাদের ইউনিট 1 লেসন 1-এর উপরে, যেটা আমি বলেছিলাম তোমাদের প্রতিটি প্যাসেজ, যেটা ফার্স্ট প্যাসেজ আসে সেখানে এমসিকিউ কোশ্চেন থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এই যে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, এগুলোই তুমি যখন প্যাসেজটা সুন্দর করে পড়বা, তখন তোমার কাছে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো একেবারেই সহজ মনে হবে, সহজভাবে তুমি আনসার করতে পারবা। বাট ফর দ্যাট ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ অ্যাট লিস্ট থ্রাইস, 3 টাইমস, 3 বার মিনিমাম পড়তে হবে। আর পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে ভোকাবুলারিগুলো, যেটা আমরা একটু আগে দাগিয়েছি, অনেক কঠিন কঠিন ভোকাবুলারি, যে আমি বাংলাও বলে দিয়েছি, এগুলো তোমাদের ফাইন্ড আউট করে নোট করতে হবে। এবং প্রতিটি লেসন থেকে এভাবে ভোকাবুলারি আলাদা করে করে তোমাকে জড়ো করতে হবে। অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু গ্যাদার 1000 ভোকাবুলারি ফর কমপ্লিটিং দিস লার্জ সিলেবাস অফ এইচএসসি। এইচএসসির এই বড় সিলেবাসটাকে শেষ করতে গেলে তোমাকে অন্তত অ্যাটলিস্ট 1000 ভোকাবুলারি ইউ হ্যাভ টু গ্যাদার, জোগাড় করতে হবে তোমাকে। তারপরে আমরা দেখি এই লেসনে আর কি রয়েছে। এই লেসনে দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে অনেক। তারপরে এই লেসনে আমাদের কিন্তু অন্য রয়েছে, যেমন এই যে অ্যান্সার, কোশ্চেন আনসার, যেটা আমরা বলেছি যে কোশ্চেন আনসার থেকে প্যাসেজে 10 মার্ক থাকবে, 5টা কোশ্চেন থাকবে, আর 5টা কোশ্চেনের উত্তর করতে হবে, 5 × 2 ইউ উইল গেট 10 মার্কস। তো এখানেও আমাদের কোশ্চেন রয়েছে এখানে। তারপরে আমাদের এখানে এই যে আরেকটা আইটেম রয়েছে তোমাদের ফার্স্ট পেপারে, যেটা ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, আমি বলেছি ওটা 5 মার্কের জন্য। দেখো এই প্রথম প্যাসেজ থেকেই আমাদের এই যে 2 নম্বর যে কোশ্চেনটা, এটা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ।
আর এগুলো ফাইনাল পরীক্ষাও কিন্তু মূল বই থেকেই কমন পড়বে। এভাবে আমাদের ইউনিটগুলো আর লেসনগুলো প্রত্যেকটিতেই বিভিন্ন রকমের কোশ্চেন দেওয়া থাকবে, বিভিন্ন ইউনিটে বিভিন্ন লেসনে বিভিন্ন রকমের কোশ্চেন। তাহলে আমরা যদি এই আমাদের প্যাসেজটা ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের প্রতিটা আইটেমের কোশ্চেনের উত্তর করাটাই অনেক সহজ হবে। আমরা নেক্সট ক্লাসে হয়তো এটা সলভ করব। তারপরে দেখি আমাদের কি আছে। আর দেখো, এখনো আমাদের এই লেসন 1টা শেষ হয়নি। এখানে আমরা পেজ নাম্বার 5-এ চলে এসেছি বইয়ের। এই পেজ নাম্বার 5-এও আমাদের লেসন 1 রয়েছে। এখানে আমাদের রয়েছে রিড দ্য জাম্বল টেক্সট অ্যান্ড রিঅ্যারেঞ্জ ইট ইনটু এ কোহেসিভ প্যারাগ্রাফ, অর্থাৎ যেটা আমি বলছিলাম রিঅ্যারেঞ্জ, হ্যাঁ, এটাও রয়েছে আমাদের এই প্রতিটি লেসনের মধ্যেই। তাহলে বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে। তারপরে আরেকটা আইটেম রয়েছে এখানে, নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ক্লুজ গিভেন ইন দ্য বক্সেস। আবার এই যে ক্লোজ টেক্সট উইথ ক্লুজ, এটা ক্লুগুলো দিয়েছে এখানে বক্সের ভিতরে। এখান থেকে তোমাকে এই প্যাসেজটি ফিল আপ করতে হবে, যেটা আমরা পড়েছি নেলসন ম্যান্ডেলার উপরই প্যাসেজটি। তারপরে আরেকটা দেখতে পাচ্ছি আমরা এখানে, নাও ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য টেক্সট বিলো ইউজিং সুইটেবল ওয়ার্ড। এটা হচ্ছে ক্লোজ টেক্সট উইদাউট ক্লুজ, ক্লু দেয়া আছে কিন্তু এখানে কোনো দেয়া নেই, অর্থাৎ ক্লু দেয়া নেই, জাস্ট গ্যাপ দেয়া আছে। তাহলে আমরা অনেকগুলো আইটেম দেখলাম। কোশ্চেন 8 রকমের কোশ্চেন আমরা পাচ্ছি এই লেসন 1 থেকেই। তারপরে দেখি আমাদের এবার চলে এসেছি আমরা লেসন 2-এ। তাহলে লেসন 1টা আমরা শেষ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এক একটা লেসনে কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ or you have to read the comprehension by memorizing important vocabularies and unknown vocabularies। যে ভোকাবুলারিগুলো তুমি জানো না, সেই ভোকাবুলারিগুলোকে অবশ্যই রেডি করে তারপরে তুমি প্যাসেজটা শেষ করবা। তখন তুমি চলে যাবা তোমার সেকেন্ড প্যাসেজে। এভাবে তোমাকে আগে প্যাসেজগুলোর বেঙ্গলি মিনিং বা প্যাসেজগুলো বোঝা, হ্যাঁ, এটা আগে তোমাকে ঠিক করতে হবে। তারপরে তুমি ইম্পর্টেন্ট প্যাসেজগুলোকে বেছে নিয়ে তুমি সেগুলোর কোশ্চেনে যেতে পারো। তুমি সবগুলো প্যাসেজের কোশ্চেনে না গেলেও তোমার চলবে, কারণ আমাদের 15টি ইউনিট রয়েছে, তার লেসন রয়েছে। যদি আমরা 4টা করে ধরি তাহলে 4 15 60 টোটালি 60 আমাদের প্যাসেজ বা কম্প্রিহেনশনের মতো পেয়ে যাব আমরা। তাহলে অতগুলো আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে না। আমরা গল্পগুলো এবং ভোকাবুলারিগুলো আমরা প্রতিটারই স্টোরিটা জানবো এবং ভোকাবুলারি পড়বো। বাট কোশ্চেন পড়ার সময় আমরা একটু বেছে পড়তে পারি, সেটা আমাদের পরবর্তী ধাপ। কিন্তু আপাতত আমাদেরকে আগে প্যাসেজগুলো পড়ে যেতে হবে। আশা করি আমাদের যে সিনিয়র স্যারেরা রয়েছেন তেনারা অবশ্যই তোমাদের প্যাসেজ পড়াচ্ছেন। আমিও তোমাদের এই ফাঁকেই প্যাসেজ পড়াবো। তো আমার এর পরের দিনে আমরা আলোচনা করব হয়তো এই যে লেসন 2, যেটি আমাদের বাংলাদেশের সঙ্গে যার সম্পর্ক হয়েছে, অর্থাৎ বাংলাদেশ নামক দেশটির নামকরণ যিনি করেছেন তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তেনাকে নিয়ে আমরা আসলে আমাদের পরের দিনে পড়াশোনা করব আমাদের নেক্সট লেকচারে। তো টিল দেন, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো। আর আমাকে 2-1 কমেন্ট করেছে যে স্যার আমরা কি বই কিনবো। তো সেক্ষেত্রে আমি তাদের বলবো যে এই যে টেক্সট বুকটা যেটা আমি দেখাচ্ছি তোমাদের, এই যে টেক্সট বুক যেটা আমরা দেখছি এখন, এই বইটা তোমাদের অবশ্যই কিনতে হবে। এটা যেমন পেজ নাম্বার 8, হ্যাঁ, এভাবে এই বইটা রয়েছে 205 পেজ পর্যন্ত। আমার কাছে পুরো বইটি রয়েছে এখানে। তোমরা বইটি কিনবা, আর স্যারেরা অনলাইনে ক্লাস নেবে এভাবে, এবং তারা যখন ক্লাস করবে তখন তোমরা এই নিজের বইটা খুলে দেখবা। তাহলে তোমাদের এই সমস্ত পড়াগুলো সুন্দর করে তোমরা পেয়ে যাবা ঘরে বসেই। যেমন এটা 11 নাম্বার পেজ এই বইয়ের আমার, হ্যাঁ, এভাবেই চলছে। দেখো এই যে এটা এখনো লেসন 3, এটা হলো ইউনিট 1-ই আছি আমরা। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের এগুলো। এখানে আমরা 2জন মহিলা সম্পর্কে জানবো। ইনি হচ্ছেন কল্পনা চাওলা, হ্যাঁ, ইনি একজন নভোচারী যিনি মারা গিয়েছিলেন, ইন্ডিয়ান মানুষ ইনি। আমরা জানবো এগুলো। তারপরে আমরা যাচ্ছি এবারে ইউনিট 1টা দেখবো পুরোটাই কি আছে ইউনিট 1-এর ভিতরে। এই যে ইউনিট 1-এর কোশ্চেন, ইউনিট 1-এর এটা পেজ নাম্বার 16-তে চলে এসেছি আমরা। ইউনিট 1 এখনও শেষ হয়নি। নানান রকম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্যাসেজের সঙ্গে। এই যে কেবল আমরা চলে এসেছি ইউনিট 2। তাহলে ইউনিট 1 অনেক বড় ছিল। এভাবে প্রত্যেকটি ইউনিট রয়েছে তোমাদের। ইউনিট সংখ্যা হচ্ছে আমরা জানি 15টি। তোমরা যারা বই কিনেছো মধ্যে তারা জানো 15টি ইউনিট রয়েছে তোমাদের পুরো সিলেবাস জুড়ে। আর প্রতিটি ইউনিটই কিন্তু এমন করে লেসন আছে আলাদা আলাদা করে। যাই হোক, তাহলে আমরা মোটামুটি বইটি সম্পর্কে একটু পরিচিত হলাম, পাশাপাশি আমরা একটা লেসন পড়ে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমাদের বোঝার ক্ষেত্রে, তোমরা আমাদের ভিডিওগুলো যখন দেখবা, আমাদের মাহিগঞ্জ কলেজের ফেসবুক পেজ রয়েছে অথবা ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। তো তখন তোমরা দেখার পরে সেখানে কমেন্টসে তোমরা জানাতে পারো তোমাদের কোনো অসুবিধার কথা। কমেন্টসে জানালে আমরা সে অনুযায়ী তোমাদের লেকচারগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই আমরা শেষ করব। তোমরা অবশ্যই ভালো থাকবা, সবাই নিরাপদে থাকবা, নিরাপদ দূরত্ব মেনে চলাফেরা করবা,
সবার আগে সুস্থ থাকতে হবে। আর শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন সুস্থ থাকলে পড়াশোনা করার সময় পাওয়া যাবে অনেক। তো আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।